নমস্কার, আমার বাংলা নিয়ে আমি অয়ন। প্রথমেই চলে যাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল রোড শো করেছেন নন্দীগ্রাম দিবসে এই কলকাতায় হুইল চেয়ারে। আজকে হুইল চেয়ারে জেলায় গিয়েও রণংদেহী। তিনি ভাঙবেন তবে মচকাবেন না। পুরুলিয়ার সুখা মাটি থেকে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন। আর যদি কেউ মনে করে থাকেন আমার একটা পা ভাঙা কি করে খেলবো, ওই একটা পা নিয়ে যখন দেব না, আমি ভাঙি তবু আমি মচকাই না। এর আগেও আমায় হাজরায় মাথায় মারা হয়েছিল, দু হাত ভেঙে দেওয়া হয়েছিল। আমি অনেক মার খেতে খেতে এই জায়গায় এসেছি। পায়ে চোট, হুইল চেয়ারে বসে ভোটের প্রচারে মমতা ফিরলেন তার আন্দোলন লড়াইয়ের অতীতে। 3 দশক আগের স্মৃতি, মমতার মুখে আসল লড়াইয়ের কথা। হুইল চেয়ারে বসে তার বক্তব্য রাখলেও সেই পুরনো রণংদেহী মেজাজেই হুইল চেয়ারে বসেই কড়া আক্রমণ করলেন বিজেপিকে। আমার পার কদিন ভাঙে রেখে দেবেন আপনি, কিন্তু আগামী দিন আমি দেখব আপনাদের পা গুলো ঠিক মতো বাংলার মাটিতে চলছে কিনা। লোকসভা ভোটের হিসেবে পুরুলিয়া জেলায় 9 আসনের মধ্যে 8টিতেই এগিয়ে বিজেপি। দলের গোষ্ঠী কোন্দলের মাশুলও দিতে হয়েছে ঘাসফুল শিবিরকে। রাজ্যের একাধিক জায়গায় নতুন প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস, ব্যতিক্রম নয় পুরুলিয়া জেলাতেও। আর সেখানে এসেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, ভাঙা পা নিয়ে তিনি যদি নির্বাচনের লড়াইয়ে অবতীর্ণ হতে পারেন তাহলে অভিমান ভুলে কেন দলের কর্মীরাও নামতে পারবে না। যারা এখনো বসে আছে অভিমান করে, বেরিয়ে এসো। যুদ্ধের সময় অভিমান করে বসে থাকতে নেই। दीदी, आपके पैर में चोट आई, आप इतनी आहत हो गई हो, बहुत दुखी हो गई हो। मेरे 130 कार्यकर्ता जिनकी जान आपकी राजनीतिक हिंसा ने ली है, उनकी माताओं का दर्द आप जानती है। হুইল চেয়ারে বসে প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির অভিযোগ কিছুই নয়, নিছকই সহানুভূতির পালে হাওয়া টানার চেষ্টা। পাল্টা সহানুভূতির পালে হাওয়া টানার চেষ্টা কি করলেন অমিত শাহ? প্রশ্ন রাজনৈতিক মহলে। ক্যামেরায় সুমন বসু, কুণাল চৌধুরী, সুব্রত জানার সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, আবির ঘোষাল, অরূপ দত্ত, নিউজ 18 বাংলা। এবার বিজেপি শুরু করলো নতুন কর্মসূচি। মানুষের প্রয়োজন জানাবে মানুষই। কি প্রয়োজন জানতে বাড়ি বাড়ি ঘোরা শুরু করলো বিজেপি। পূর্ব বর্ধমান, নদিয়ায় দুয়ারে দুয়ারে ঘুরছে বিজেপি। চাওয়া হচ্ছে বাসিন্দাদের পরামর্শ। সেই পরামর্শ নিয়ে ইশতেহার প্রকাশ করতে চাইছে গেরুয়া শিবির। কি সমস্যা, নতুন সরকার এলে কোন কোন বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত, সাধারণ মানুষের কি প্রয়োজন জানাবেন সাধারণ মানুষই। তার উপরে ভিত্তি করেই তৈরি হবে নির্বাচনী ইশতেহার। এমনই উদ্যোগ নিয়ে সাধারণ মানুষের দরজায় দরজায় যাচ্ছে বিজেপি। নদিয়ার চাকদা ব্লকের চাদুরিয়া এলাকায় এদিন বাড়ি বাড়ি ঘোরেন বিজেপি কর্মীরা। মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে কার্ড, তাতে মানুষের সমস্যা পরামর্শ লিখিত আকারে নেওয়া হচ্ছে। এই যে হচ্ছে কার্ডটা, যে কার্ডটায় আমরা লক্ষ্য সোনার বাংলাকে নিয়ে এবং মানুষ এখানে সমস্যার কথা তাদের পরামর্শ আমাদেরকে দিচ্ছেন এবং সেটা আমরা ড্রপ বক্সে জমা করছি এবং এটাই আমরা পশ্চিমবঙ্গকে সোনার বাংলা গঠনের জন্য মানুষের এই দাবি দাবা, মানুষের এই যে সমস্ত পরামর্শ, সেই পরামর্শ নিয়েই আগামী দিনে আমরা পথ চলবো। আমাদের এখানে জলের একটু প্রবলেম আছে এবং রাস্তার জল নিকাশের ব্যবস্থার একটু অভাব আছে, সেগুলো যাতে পরবর্তীতে হয় সেই জন্য আমরা তাদের কাছে সেই দাবি জানিয়েছি। ক্ষমতায় আসলে করবে। লেখা হলো এই যে আমাদের জলের কাজের খুবই সমস্যা, এর জন্য বাড়িতে কাজবাজও অসুবিধা হচ্ছে। একইভাবে পূর্ব বর্ধমান জেলাতেও বাড়িতে বাড়িতে যান গেরুয়া শিবিরের নেতা কর্মীরা। সেখানে আবার ড্রপ বক্স রাখা হয়েছে।
গেরুয়া রঙের সে বাক্সে মোদি, নাড্ডা, দিলীপ ঘোষের ছবি, পরামর্শ, অভাব, অভিযোগ লিখিত আকারে জানতে চাওয়া হচ্ছে। বাক্সের গায়ে লেখা সোনার বাংলা। বিজেপির দাবি সোনার বাংলা গড়তে উদ্যোগ নেবে বাংলার বাসিন্দারাই। মানুষের কথা শুনে কাজ করবেন নেতারা। যদিও তৃণমূল কংগ্রেসের বক্তব্য সবটাই নাটক। নিউজ 18 বাংলা। রাজনৈতিকভাবে এখন সংবাদ শিরোনামে নন্দীগ্রাম, খুব স্বাভাবিকভাবে। কিন্তু এবার নন্দীগ্রামে নির্দল প্রার্থী হয়ে হুমকির মুখে, এই অভিযোগও উঠে এলো। অভিযোগ সাদ্দাম হোসেনের। সাদ্দাম নন্দীগ্রামেরই প্রাক্তন সিপিআই বিধায়ক মোহাম্মদ ইলিয়াসের ছেলে। নয়া অভিযোগে ফিরল পুরনো স্টিং অপারেশনের স্মৃতি। সালটা 2007। রাজ্যে শোরগোল ফেলে দেয় একটি স্টিং অপারেশন। গোপন ক্যামেরায় টাকা নিতে দেখা যায় নন্দীগ্রামের সিপিআই বিধায়ক মোহাম্মদ ইলিয়াসকে। এর জেরে তাকে বিধায়ক পদও খোয়াতে হয়। প্রায় 1.5 দশক পর ফের খবরে সেই প্রাক্তন বিধায়কের নাম। নন্দীগ্রামে এবার নির্দল প্রার্থী ইলিয়াসের ছেলে সাদ্দাম হোসেন। তাঁর অভিযোগ, মনোনয়ন পেশের পর থেকেই হুমকি দেওয়া হচ্ছে, যার জেরে ঘর ছাড়া তিনি। আমি নিরাপত্তাহীনতা বোধ করছি, বাড়িতে যেতে পারছি না, বাইরে থাকতে হচ্ছে, কারণ নমিনেশন তোলার জন্য প্রচন্ড চাপ আছে। অভিযোগ অস্বীকার করে তৃণমূল আবার এই বিতর্কে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর নাম টেনে এনেছে। বামফ্রন্টের লোক তাকে হুমকি দিয়েছে, এটা আমার কাছে খবর। ডানপন্থী লোক হচ্ছে, তাকে কেউ হুমকি দেয়নি। এবং ও যে দাঁড়িয়েছে শুভেন্দু অধিকারীর কাছ থেকে পয়সা নিয়ে এবং তার সঙ্গে পরামর্শ করে এই নমিনেশনটা জমা দিয়েছে। তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়েছেন শুভেন্দুর ভাই দিব্যেন্দু, যিনি তমলুকের তৃণমূল সাংসদ। ওরকম লোকের কোনো কথার উত্তর দিতে পারে না। শুভেন্দু অধিকারী কি এটাকে দাঁড় করিয়েছেন পয়সা দিয়ে? আমার জানা নেই। এই বিতর্কের হাত ধরেই ফের খবরে মোহাম্মদ ইলিয়াসের নাম। 2001 এবং 2006 সালে নন্দীগ্রাম থেকে বিধায়ক হন ইলিয়াস। স্টিং অপারেশনের জেরে বিধায়ক পদ খোয়ান। 10,000 টাকা আমি নেইনি, ওইসব কৌশলে করানো হয়েছে, চক্রান্ত ষড়যন্ত্র হিসাবে করা হয়েছে। সেই কষ্টটা বুকে একরাত যন্ত্রণা নিয়ে আমাকে দিন কাটাতে হচ্ছে। তিনি নন্দীগ্রামেই আছেন, সাদামাটা জীবন। তার ছেলে প্রার্থী হওয়ার পর হুমকি, যে ভয় দেখানো সবই চলছে, কিন্তু ভয় পেতে নারাজ। 1952 সাল থেকে নন্দীগ্রামে প্রার্থী দেয় সিপিআই, ব্যতিক্রম 21-এ। এবার প্রার্থী সিপিএম-এর এবং নির্দল প্রার্থী সিপিআই-এর ইলিয়াসের ছেলে। নন্দীগ্রাম থেকে ক্যামেরায় সৌমেন দাস ও সন্দীপ গুড়িয়ার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। তৃণমূল বিজেপির সবারই পাখির চোখ জঙ্গলমহল, টার্গেট আদিবাসী ভোট। পুরুলিয়ায় গিয়ে আদিবাসীদের জন্য কাজের খতিয়ান তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রামে আদিবাসীদের জন্য একের পর এক প্রতিশ্রুতি অমিত শাহেরও। সোমবার একদিনে জঙ্গলমহলে মমতা বন্দ্যোপাধ্যায়, অমিত শাহ। পুরুলিয়ায় মমতা, ঝাড়গ্রামে শাহ। জঙ্গলমহলে আদিবাসী ভোট বড় ফ্যাক্টর, তাই আদিবাসীদের জন্য বার্তা। পুরুলিয়ায় 64,000 কোটি টাকা আমরা দিচ্ছি শিল্প তৈরির জন্য। অনেক ছেলে মেয়েদের চাকরি হবে। আমরা একমাত্র রাজ্য যে আদিবাসীদের জমির অধিকার কেড়ে নিতে দেব না বলে আইন করেছি। 60 বছর বয়স হলেই তারা প্রত্যেকে কিন্তু একটা বার্ধক্য ভাতা 1,000 টাকা করে পাবে। 18 বছর বয়সের পর থেকে প্রত্যেক বিধবাকে 1,000 টাকা করে আমাদের সরকার দেবে। আমরা বেশি করে আরো সাঁওতালি স্কুল তৈরি করছি। লক্ষ্য আদিবাসী ভোট ব্যাংক। তাই সোমবার থেকেই জেলা সফরে বেরিয়েই প্রথম পুরুলিয়া থেকেই একাধিক উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাখলেন আদিবাসীদের জন্য একাধিক উন্নয়ন প্রতিশ্রুতিমূলক বক্তব্য। কপ্টারে যান্ত্রিক ত্রুটি, ঝাড়গ্রামের সভায় যেতে পারেননি শাহ। ভার্চুয়াল সভা থেকে শাহ নজরেও আদিবাসী ভোট, একগুচ্ছ প্রতিশ্রুতি। 10-10 करोड़ रुपए का एक फंड बनाकर हम ये जातियों के विकास के लिए आगे बढ़ाने का एक कॉर्पस बनाएंगे। आदिवासी जातियों को इसके अंदर हम जोड़ने का काम करेंगे। भारतीय जनता पार्टी की सरकार बंगाल में बनने के बाद पंडित रघुनाथ मुर्मू ट्राइबल यूनिवर्सिटी हम झारग्राम के अंदर बनाएंगे। 50% फाइनेंशियल असिस्टेंट, आर्थिक सहायता वो स्टूडेंट को लेंगे। हर तहसील में
एकलव्य मॉडल रेसिडेंशियल स्कूल बनाने का हम काम करेंगे। জঙ্গলমহল জিততে আদিবাসী উন্নয়নকেই পাখির চোখ করলেন অমিত শাহ। আজ বাঁকুড়ার রানীবাঁধে এসে জঙ্গলমহলের আদিবাসী সমাজকেই সামনে রেখে ঢালাও প্রতিশ্রুতির বন্যা বওয়ালেন অমিত শাহ। রাজ্যে 16টি আসন এসটিদের জন্য সংরক্ষিত। 2019 সালের লোকসভা ভোটের নিরিখে বিজেপি এগিয়ে 13টিতে, তৃণমূল 3টিতে। পর্যবেক্ষকরা বলছেন জঙ্গলমহলে জমি ধরে রাখতে বিজেপি মরিয়া, পাল্টা তৃণমূল চাইছে জমি পুনরুদ্ধার করতে, তাই নজরে আদিবাসী ভোট। ক্যামেরায় সুমন বসু ও সুব্রত জানার সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায় ও অরূপ দত্ত, নিউজ 18 বাংলা। কিন্তু দুর্ভাগ্যবশত আরও শুধু আমাদের চিঠিটা নিয়ে ফেলে দিল। আমাদের চিঠি নিয়ে অন্তত ওকে অ্যাপ্লাই অফ মাইন্ড করতে হবে, ওনাকে দেখতে হবে দ্যাট আমাদের অভিযোগ ভুল কি সৎ। হয়তো সামনে প্রার্থী এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো আরো সাহস হয়নি ওই চিঠিটা ধরার, আর শুধু চিঠিটা ফেলে দিল। এটা হতে পারে না, আরো হয়তো আমাদের বলতে পারতেন আপনাদের অভিযোগ ভুল, এইসব কেস নেই, আর এটা কেস আছে। তৃণমূলের কাছ থেকে একটা এক্সপ্লেনেশন চাইতে পারতেন, কিন্তু কিছু না করে অ্যাপ্রুভ করে দিলেন স্ক্রুটিনি। আজকে আমরা এটা নিয়ে এখন ব্রিজেশজি একটু বিস্তৃতভাবে যে লিগ্যাল মামলা আছে সেটা বোঝাবেন। দেখুন, এফিডেভিট যেটা ফাইল করা হয় নমিনেশন পত্র, সেখানে একটা কলাম আছে। সেই কলামে ক্যান্ডিডেটকে ডিসক্লোজ করতে হয় তার বিরুদ্ধে কোনো অভিযোগ, কোনো কমপ্লেন, কোনো ক্রিমিনাল কেস বা কোনো কেস রয়েছে কিনা। সেই কলামে দেখা গেছিল যে ওনার যে এফিডেভিট ফাইল হয়েছে সেটা উনি লিখেছেন নীল মানে ওনার কোনো অভিযোগ, ওনার বিরুদ্ধে কোনো কেস নেই। আমরা দেখতে পেরেছি, জানতে পেরেছি যে 6খানা কমপ্লেন ওনার বিরুদ্ধে রয়েছে। আসামে কমপ্লেন আছে আন্ডার সেকশন 153A, 120B, 198। এটা ওনার মনোনয়ন পত্রে কিন্তু এফিডেভিটে দেয়া ছিল না। সেই কারণে আমাদের পক্ষ থেকে ওখানে আরোর কাছে অভিযোগ জানানো হয় যে এফিডেভিটটা আজকে স্ক্রুটিনির ডেট ছিল, সেখানে অবজেকশন রেজ করা হয়েছিল যে ওনার বিরুদ্ধে এই অভিযোগ, এই কেসেস রয়েছে, ক্রিমিনাল কেসেস রয়েছে, সেটাকে তদন্ত করে দেখা যে এটা ঠিক কিনা, কেন উনি সাপ্রেশন করছেন ওনার এফিডেভিটের মধ্যে। সেটা আরো না কনসিডার করে উইদাউট এনি এনকোয়ারি, কোনো এনকোয়ারিও করলেন না, কিছু না করে যে ওনার মনোনয়ন পত্র ছিল সেটাকে উনি অ্যাপ্রুভ করেছেন। তার বিরুদ্ধে আমরা ওখানে অভিযোগ দিয়েছি, আর ওই অভিযোগের বিরুদ্ধেই আমরা এখানে ইলেকশন কমিশনে এসেছি। মামলা আপনি ঠিক বলছেন, আসামের মামলা হচ্ছে মামলা, আর কোর্ট দেখে না কোথাকার মামলা, আইন দেখে না সামনে কে। আসাম ঠিক আছে, তাহলে আরো আমাদের বলবেন এইটা আপনার ভুল আর এই 5টা ঠিক। একটা ঠিক হলেও তো একটা ফলস ডিক্লারেশন। তো যদি আমাদের অভিযোগটা ভুল তো আরো বলবেন, আরো যদি বলেন আপনার 6টার মধ্যে 6টাই ভুল তো বলবেন। তো আজকে আমরা যে এলাম বললাম দেখুন আপনার আরো যদি ওনার সাহস ছিল না, মুখ্যমন্ত্রীর কেন যিনি প্রার্থী উনি আজকে মুখ্যমন্ত্রীও আছেন, যদি সাহস না ছিল তাহলে অন্তত ডিও কে রেফার করতেন, ডিও আপনাকে রেফার করতো, আর আপনারও যদি হিম্মত না হতো তাহলে আপনি সিইসি কে পাঠাতেন। কিন্তু আপনি সামারিলি আমাদের অভিযোগটা আপনি একটা ডাস্টবিনে ফেলে দিতে পারেন না। ওনাকে আমরা বলেছি দ্যাট আপনি এটা অবিলম্বে একটু এক্সামিন করুন, আর এখনো যদি আমাদের অভিযোগটা সৎ প্রমাণিত হয় তাহলে যিনি যে প্রার্থী যার মনোনয়নের বিরুদ্ধে আমরা বলেছি ওনার মনোনয়ন বাতিল হোক। তথ্য গোপনের অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী, আর কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে সুদীপ্ত সেন চিঠি দিয়েছেন, তিনি এসব ভালো জানেন, নাম না করে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ।
ছটা কেস ছিল, 5টা আসামের, একটা সিবিআই এর, সেগুলো জমা করেনি। কোনগুলো? মমতা ব্যানার্জির বিরুদ্ধে কেস ছিল 2018 আসামে। ঠিক আছে, উনি সব এই বিষয়গুলো ভালো জানেন, কেননা ওনার বিরুদ্ধে সুদীপ সেন চিঠি লিখেছে তো, 6 কোটি টাকা নিয়ে বসে আছে, সেই জন্য কে কার বিরুদ্ধে কটা কেস এগুলো উনি ভালো জানেন। কিছুক্ষণ আগে সাংবাদিক সম্মেলনেও এই প্রসঙ্গ উঠেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে 6টি অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী, তার মধ্যে একটি অভিযোগে দেখা যাচ্ছে অন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি অর্পিতার সঙ্গে কথা বলবো। অর্পিতা, কি খবর রয়েছে? দেখো, সিবিআই সূত্রে খবর যে এই 6টি যে অভিযোগ করা হয়েছে, শুভেন্দু অধিকারী আজকে ইসিতে যে অভিযোগ করেছেন, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে যেটি কিনা নিজাম প্যালেসে যেটি রয়েছে, সিবিআই সূত্রে খবর যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে সিবিআইতে কোনো মামলা নেই। মূলত রানীগঞ্জ, দুর্গাপুর, আসানসোল জোনে এক সেন্ট্রাল গভর্নমেন্টের গ্রুপ ডি স্টাফ, তিনি একজন তার বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তির মামলা হয়েছিল। সিবিআই সেটি 2008 সালে করে এবং এফআইআর এ সেই ব্যক্তির নাম ছিল, কিন্তু চার্জশিটে ওই ব্যক্তির যিনি স্ত্রী, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই মমতা ব্যানার্জির নামে সেখানে চার্জশিটে দেখানো হয় তার নাম। এবং এই যে মমতা ব্যানার্জি, তিনি গ্রুপ ডি স্টাফের তিনি স্ত্রী, তার সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো সম্পর্ক নেই, এমনটাই সিবিআই সূত্র থেকে খবর। ধন্যবাদ অর্পিতা। কুণাল ঘোষের সঙ্গে আমরা কথা বলেছিলাম এ প্রসঙ্গে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ কি বললেন দেখুন। জামানত জব্দ নন্দীগ্রামে বিজেপি প্রার্থীর নিশ্চিত, সেটা বুঝতে পেরে উন্নয়ন এবং রাজনীতির স্বাভাবিক ইস্যুগুলি থেকে সরে গিয়ে খড়কুটো আঁকড়ানোর মতো এই কাজ করতে যাচ্ছে। জায়গায় প্রার্থী নিয়ে বিজেপির বিক্ষোভ। আজ হেস্টিংসে সন্ধ্যের পর থেকে উত্তাল হয়ে ওঠে হেস্টিংস। এই মুহূর্তে সরাসরি আপনারা দেখছেন হেস্টিংসের ছবি। আমরা চলে যাব আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ শাহর কাছে। বিশ্বজিৎ, এখনো কি উত্তেজনা রয়েছে এবং মূল অভিযোগ কি বিক্ষোভকারীদের? একদমই, এখানে মূলত রায়দিঘি এবং উদয়নারায়ণপুর, হাওড়ার উদয়নারায়ণপুরের যারা কর্মী সমর্থক এখনও তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এই মুহূর্তে বিজেপির যারা কেন্দ্রীয় অফিসের নেতৃত্ব রয়েছেন, তারা এই যে বিক্ষোভকারী যারা রয়েছেন তারাও বিজেপির কর্মী, তাদের জন্য চা বিস্কুট নিয়ে এসেছিলেন এবং তারা সবিনয়ে সেটা প্রত্যাখ্যান করেছেন। এই মুহূর্তে আপনারা কি চাইছেন? আমরা চাইছি উদয়নপুর বিধানসভায় ভোলা সাময়িক টিকিট পেলে, ওই যদি শুনতে পাই যে ভোলা সাময়িক টিকিট পেয়েছে, তবেই আমরা এখান থেকে, নাহলে আমাদের দীর্ঘ সময় বিক্ষোভ চলবে। কিছুক্ষণ আগেই কেন্দ্রীয় অফিসের যারা নেতৃত্ব ছিলেন তারা এসছেন, আপনাদেরকে কি বলছিলেন? আমাদেরকে চা খাওয়ার কথা বলছিল, আমরা চা খেতে এখানে আসিনি, আমরা এসছি যে ন্যায়টা উদয়নপুর বিধানসভায় বিজেপি প্রার্থী ভোলানাথ সাময়িক হোক। আমরা দেখে নেব একবার অয়ন্দা যে এখানে এখনো মহিলা থেকে পুরুষ বিভিন্ন যারা কর্মী সমর্থক, বিজেপির কর্মী সমর্থক, তারা উদয়নারায়ণপুরের, তারা ভোলা সাপুইয়ের সমর্থক, তারা চাইছেন ভোলা সাপুই প্রার্থী হোক, এখানে ভোলা সাময়িক প্রার্থী হোক। অর্থাৎ এখানে সুমিত রঞ্জন কারার, যেটা বিজেপি থেকে যে নাম প্রস্তাব করা হয়েছে, এখানে নাম প্রার্থী হিসাবে করা হয়েছে উদয়নারায়ণপুরের, সেই প্রার্থী তাদের পছন্দ নয়। এই মুহূর্তে বিজেপির যারা এখানে নেতৃত্ব রয়েছেন তারা এই কর্মী সমর্থকদের যে ক্ষোভ, সেই ক্ষোভ প্রশমনের জন্য তাদের কাছে চা বিস্কুট নিয়ে এসেছিলেন এবং সেই চা বিস্কুট তারা প্রত্যাখ্যান করেছেন। এবং বেলা প্রায় 3টের পর বিজেপি তো একটা জাতীয় দল এবং সেই বিজেপি হচ্ছে সর্ববৃহৎ দল বলে দাবি করেন বিজেপি নেতৃত্ব, এবং সেখানে কেন্দ্রীয়ভাবে প্রার্থী ঠিক করা হয়, এটা কি তারা জানেন? এবং দিল্লি থেকে সমস্ত বিচার বিশ্লেষণ করেই প্রার্থী ঠিক করা হয়। সুতরাং হেস্টিংসে বিক্ষোভ দেখিয়ে কি কোনো ফল হবে বলে তারা আশা করেন? একদমই, আমি তাদের কাছে চলে যাব যারা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন। আপনারা অনেকক্ষণ ধরে বিক্ষোভ দেখাচ্ছেন, কিন্তু বিজেপি, আপনারা একটা ভারতবর্ষের বৃহত্তম দল করেন বিজেপি, এবং তার যে প্রার্থী বাছাইয়ের যে প্রক্রিয়া, সেটা মূলত এখান থেকে যে নামের তালিকা যায় তারপর দিল্লির নেতৃত্ব ঠিক করেন। আপনারা এখন কলকাতার অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন। আপনাদের কি মনে হয় যে এই অফিসের সামনে বিক্ষোভ দেখালে তবে আপনাদের দাবি পূরণ হবে? দেখুন, দাবি পূরণ হবে, দাবি পূরণ করতে হবে। এখান থেকে ওরা, আমরা চাই রাজ্য নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্বকে ইনফর্ম করুক এবং সত্যতা যাচাই করুক। দরকার হলে রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব উদয়নারায়ণপুরে যাক, উদয়নারায়ণপুরের মাটিতে গিয়ে ওনাদের তো এজেন্সি আছে বিভিন্ন, তো আইবি ডিআইবি রিপোর্ট আছে। আমি মনে করি আমাদের যেখানে কেন্দ্ররা রয়েছেন উনিরা আশ্বাস দিয়ে গেছেন, আমাদের বলে গেছেন এখনো পর্যন্ত, কিন্তু আশ্বাসে আমাদের যারা বিক্ষোভকারীরা রয়েছেন, আমরা আশ্বাস আমরা ভুলবো না। আমরা যতক্ষণ না ভোলানাথ সামুয়ের নাম
প্রকাশ হচ্ছে ততক্ষণ আমরা অনশন চালিয়ে বেশ, বিশ্বজিৎ আসবো। অনশন চালিয়ে যাবেন বলছেন, অনশন চালিয়ে যাবেন বলছেন বিক্ষোভকারীরা। আমি আসবো বিশ্বজিৎ, তোমার কাছে আসবো। তবে শ্রমিক ভট্টাচার্য কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠক করে কি বললেন দেখুন। তৃণমূল ছেড়ে, সিপিআইএম ছেড়ে, কংগ্রেস থেকে এমন বহু মানুষ আছেন যারা কোনোদিন রাজনীতি করেননি, সমাজের বিভিন্ন স্পিয়ারের মানুষজন বিজেপিতে সামিল হচ্ছেন। সেখানে প্রার্থী নির্বাচন করতে গিয়ে দু একটি জায়গায় সামান্য টিদিং প্রবলেমের মতো কিছু থাকে আর কি। নতুন দলে এলে সেরকম কিছু সমস্যা আছে, আলাপ আলোচনা চলছে, সমস্ত জায়গায় সমস্যা একদিনের মধ্যে মিটে যাবে। বিশ্বজিৎ শাহ এবং সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় দুই প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সৌরজ্যোতি, কি পরিস্থিতি হয়েছিল এই আধ ঘন্টা 1 ঘন্টা আগে, একটু ব্যাখ্যা চাইবো। দেখো, বিজেপি প্রার্থীপদ ঘোষণা করেছে এবং বিধানসভায় প্রার্থীপদ ঘোষণা করার পরই যেভাবে উত্তাপ বাড়ছে, কেননা বিজেপি কর্মীরা যেমনটা দাবি করছেন, উদয়নারায়ণপুরের কর্মীরা এই মুহূর্তে রয়েছেন, সেই ছবিটা প্রথমেই তোমায় দেখাই অয়ন। এই মুহূর্তে কার্যত হেস্টিংস সিলেকশন অফিসের সামনে তারা বসে প্রতিবাদ জানাচ্ছেন। সুমিত রঞ্জন কাড়ার যে প্রার্থীকে উলুবেড়িয়াতে দাঁড় করানো হয়েছে, তিনি অত্যন্ত দুর্নীতিপরায়ণ, তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে, সেই অভিযোগ তারা করছেন এবং অবিলম্বে সুমিত রঞ্জন কাড়ারকে অপসারণ করতে হবে এবং অন্য প্রার্থী দিতে হবে যিনি দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত রয়েছেন, তাকে প্রার্থী পদে দাঁড় করাতে হবে, সেই অভিযোগ তারা করছেন। আমি সরাসরি কর্মীদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। সুমিত রঞ্জন কাড়ার, তাকে প্রার্থী করা হয়েছে, আপনারা অখুশি কেন এটা প্রথমে জানান। উনি মানে 2 মাস হয়েছে কংগ্রেস থেকে এসেছে, আমাদের দাদা, আমাদের সব সময় আমরা দাদাকে পাই, সেই দাদাকে আজকে মুখ ঘুরিয়ে নিয়েছে বিজেপি আমাদের এখান থেকে, আমরা দাদাকেই চাই। আপনারা বলছেন দুর্নীতিপরায়ণ সুমিত রঞ্জন কাড়ার, তাকে সরাতে হবে, এই অভিযোগ কেন? সরাতেই হবে। এই অভিযোগ কেন? এই অভিযোগ হচ্ছে রঞ্জন কাড়ারকে আমরা চাইছি না, চাইবো না, আমাদের চাই ভোলানাথ সামুই। আজ দেখেন 2014 সাল থেকে আমাদের ভোলানাথ সামুর সাথে সংগঠন করে আসছি। আজকে একটা ওই রঞ্জন কাড়ার 2 মাসের তারে কোথায় ছিল জানি না, আজকে এসে আমাদের টিকিট পেয়ে গেল, ভোলানাথ সামুই টিকিট যা প্রার্থী করলো কেন? এই ধরনের যার বিরুদ্ধে স্বচ্ছ নেই, ভাবমূর্তি নেই, তাকে প্রার্থী করা হলো কেন? নিশ্চয়ই টাকা খেয়েছে, নাহলে এই হবে কেন? যে আজ 2014 থেকে সংগঠন করলো তার কোনো প্রভাব ছিল না, প্রভাব থাকা দরকার, তার ছিল না। আজকে সমীরণ কাড়ার 2 মাসের মধ্যে তার টিকিট পেয়ে গেল। আমি আসবো সৌরজ্যোতি। কুণাল ঘোষ, তিনি বিজেপির এই শিবিরে যে কোন্দল আপাতত একাংশের, সেই কোন্দলকে কটাক্ষ করলেন, দেখুন। এতদিন তৃণমূলের বিরুদ্ধে তারা যে অভিযোগ করতেন, তৃণমূলের যে নেতাদের বিরুদ্ধে অভিযোগ করতেন, তারা সব ব্যক্তিগত ধান্দায় আজকে বিজেপির মঞ্চে গিয়ে বসে আছেন এবং তাদের নামে জিন্দাবাদ বলতে হচ্ছে পুরনো দিনের আদি বিজেপি কর্মীদের। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার যে তারা এই বিষয়টা মন থেকে মেনে নিতে পারবেন না। এই অসম্মান, দমবন্ধ করা পরিস্থিতি, সেটা তো বিজেপির মধ্যে তৈরি হচ্ছে। বিজেপি কার্যত একটা দেউলিয়া দলে পরিণত হয়েছে, তাদের নিজস্ব সংগঠক প্রার্থীদের কোনো জায়গা নেই, তাদের এদিক ওদিক থেকে আসা লোকদের কোনোভাবে এনে তারা প্রার্থী তালিকা 294টা কোনো ক্রমে জোগাড় করছে, সেইটা নিয়ে তাদের বিরুদ্ধে ক্ষোভ আছে। রয়েছেন শ্রমিক ভট্টাচার্য, শ্রমিকদামি অয়ন রয়েছে আপনার সঙ্গে। শ্রমিকদা, যেভাবে পাঁচলা, উদয়নারায়ণপুর, এই সমস্ত জায়গা নিয়ে বিক্ষোভ, প্রার্থী নিয়ে ক্ষোভ, বলছেন 2 দিন আগে জয়েন করেছে বিজেপিতে, তাদেরকে প্রার্থী করা হচ্ছে, অনশন করবেন, তারা চালিয়ে যাবেন, কি বলবেন? হ্যালো, শ্রমিকদা শোনা যাচ্ছে? ভয়েসটা ড্রপ করলো মাঝখানে। শ্রমিকদা এবার শোনা যাচ্ছে? হ্যাঁ শ্রমিকদা, আজকে পাঁচলা, উদয়নারায়ণপুর, এই সমস্ত জায়গা থেকে যারা এসেছেন, একাংশ বিজেপির একাংশ, তারা বিক্ষোভ দেখাচ্ছেন, ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন। আজকে এই পরিস্থিতি কেন হলো, কি মনে হয় আপনার? একটা দলের কলেবর বেড়েছে খুব দ্রুত, বহু মানুষ দলে সামিল হয়েছে, পুরনো কর্মীরাও যেমন দলে আছেন, তেমন নতুন নতুন অনেকে এসছেন বিভিন্ন দল থেকে। এখন তারা হয়তো পুরো দলের সংস্কৃতি বা দলের পদ্ধতিটা জানেন না। পশ্চিমবঙ্গে বিজেপি বা সারা ভারতবর্ষের বিজেপি যদি মনে করে কালকে একজন নতুন মানুষকে এনে সমাজের অন্য ক্ষেত্র থেকে বা অন্য রাজনৈতিক দলকে এনে টিকিট দেবে, তাকে মেম্বার করিয়ে তাকে একদিনই তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করাতে পারে, তবে এটা সম্পূর্ণভাবে একটা পদ্ধতিগত দিক। আমি সেই বিষয়ে যাব না। এর বিজেপি অফিসের সামনে এই ধরনের বিক্ষোভ অনভিপ্রেত, কাঙ্ক্ষিত নয় এবং এটা আমাদের
দলীয় সংস্কৃতির পরিপন্থী। যেটা হচ্ছে সেটা দুর্ভাগ্যজনক। আলাপ আলোচনা চলছে, আমার মনে হয় এটা মিটে যাবে। আপনি যে বললেন নিয়ম নীতি জানেন না, আসলে তো আদি বিজেপি এখানে বিক্ষোভ দেখাচ্ছে। যারা দীর্ঘদিন ধরে বিজেপি করেছেন তাদের অভিযোগ যে দুদিন আগে জয়েন করেছে বিজেপিতে তারাই আজকে টিকিট পেয়ে যাচ্ছেন। আবেগ না, সেটা দুদিন আগে জয়েন করলে বিজেপিতে টিকিট পাওয়া যায় না, এরকম কোনো পার্টির লেখা নেই। এখন কিছু মানুষ আবেগতাড়িত হয়ে এটা করেছেন এবং তাদের সঙ্গে তাদের ক্ষোভটা দেখতে হবে। তাদের যে ক্ষোভটা সেটা পার্টি অ্যাড্রেস করবে, তাদের সঙ্গে কথা বলবে। কারণ এটা আমি তো আবার বলছি, এটা কাঙ্ক্ষিত নয়, অনভিপ্রেত। এটা আমাদের মতো দলে এটা হচ্ছে, এটা দুর্ভাগ্যজনক। তো সেই জন্যই পরিস্থিতিটা পার্টি দলীয় স্তরে তাদের সাংগঠনিক ভাবে এই জিনিসটাকে শর্ট আউট করবে। আপনি বলছেন অনভিপ্রেত, ঠিক আছে, অবশ্যই বর্ধমানে আগুন জ্বলেছিল আদি নব্য নিয়ে, কড়া ব্যবস্থা নিয়েছিল বিজেপি নেতৃত্ব। এক্ষেত্রেও কি আপনারা কড়া ব্যবস্থার কথা ভাবছেন? আমরা সাংগঠনিক গোপনীয়তা তো একটা সংগঠিত রাজনৈতিক দলের প্রাথমিক শর্ত। দল যদি কোনো ব্যবস্থা নেয়, আলোচনার ভিত্তিতে ব্যবস্থা নেবে কি নেবে না, এটা সম্পূর্ণ দলের আভ্যন্তরীণ সাংগঠনিক বিষয়। এক্ষেত্রে কোনো জানা থাকলে, আমার কিছু জানা নেই, যদি কিছু জানা থাকতো তাহলেও সেটা আমি সংবাদ মাধ্যমকে বলতাম না। ধন্যবাদ শ্রমিক দা। আমরা কথা বলবো তৃণমূল সাংসদ সৌগত রায়ের সঙ্গে। সৌগত দা, আমি অয়ন রয়েছে আপনার সঙ্গে। বিজেপি শিবিরে যে পরিস্থিতি এখন দেখা যাচ্ছে, প্রার্থী তালিকা প্রকাশের পরদিন থেকে বিভিন্ন জায়গায় বিক্ষোভ। আজকে হেস্টিংসে বলা যায় একটা উত্তাল হয়ে উঠলো হেস্টিংস, কি বলবেন? আমরা কথা বলবো সৌগত রায়ের সঙ্গে। তৃণমূল সাংসদ সৌগত রায় যদিও কটাক্ষ করেছেন কুণাল ঘোষ বিজেপির এই বিক্ষোভকে, বিজেপির একাংশের এই বিক্ষোভকে। আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ সাহা এবং সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়, আমাদের দুই প্রতিনিধি। বিশ্বজিৎ, এই মুহূর্তে যেটা খবর সেটা হচ্ছে যে কোনোভাবেই প্রার্থী পরিবর্তন করবেন না কেন্দ্রীয় নেতৃত্ব, কারণ এই দলে একটা নিয়ম শৃঙ্খলা আছে, এই দলে নিয়ম শৃঙ্খলা মানতে হবে, এটাই কেন্দ্রীয় নেতৃত্বের বক্তব্য। আমি আসবো বিশ্বজিৎ, তবে তার আগে আমি সৌগত রায় তার সঙ্গে কথা বলবো। সৌগত দা, আমি অয়ন রয়েছে আপনার সঙ্গে। বিজেপি শিবিরের ছবিটা দেখছেন, এই ছবি দেখে আপনাদের কি প্রতিক্রিয়া? আমাদের প্রতিক্রিয়া হচ্ছে বিজেপির একটা আভ্যন্তরীণ বিস্ফোরণ হচ্ছে। তার কারণ বিজেপির মধ্যে কোনো সময় বিধানসভার প্রার্থী হবার যোগ্য লোক ছিল না, কিন্তু অনেক লোক ওদের যোগদান করেছিল। সবাই আশা করছিল তারা এমএলএ হবে, তাদের আশা পূর্ণ হলো না, তাই জন্য বিক্ষোভ হচ্ছে। তৃণমূল নিয়ে তো, তৃণমূলের মধ্যে তো এ নিয়ে কোনো গন্ডগোল হয়নি, দু এক জায়গায় লোকালি হয়েছিল। ওদের একদম কেন্দ্রীয় অফিসে গিয়ে হচ্ছে, মানে ওদের কোনো শৃঙ্খলাও নেই, ওদের কোনো একাত্মতাও নেই। বিক্ষোভ দেখাচ্ছেন তারা বলছেন দুদিন আগে জয়েন করে টিকিট পেয়ে যাচ্ছেন, আর অনেক দিন ধরে যারা বিজেপি করছেন তারা টিকিট পাচ্ছেন না। কে জয়েন করেছেন নতুন? দুদিন আগে জয়েন করেছেন যারা তৃণমূলের দল ছুটদের, ওরা টিকিট দিয়েছে, ওরা মনে করেছে যে এরাই খুব যোগ্য, কিন্তু ওদের প্রার্থী ছিল না বলে তৃণমূলের দল ছুটদের মনোনয়ন দিতে হচ্ছে। সুতরাং বিজেপির পুরনো কর্মীরা আপত্তি করবে এবং এটা যতদিন যাবে তত বাড়বে। ধন্যবাদ। যত দিন যাবে তত বাড়বে তৃণমূলের দাবি, বিজেপি শিবিরের দিকে কটাক্ষ। কথা বলবো বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, নিয়ম শৃঙ্খলা আছে, শ্রমিক ভট্টাচার্য বললেন একটা দল, সেই দলের নিয়ম শৃঙ্খলা আছে, প্রার্থী বাছাই সেইভাবেই হয়, কেন্দ্রীয় নেতৃত্ব করে। এটা অনভিপ্রেত, এটা উচিত নয় এই ধরনের বিক্ষোভ করা, বিক্ষোভ দেখানো। কি বলছেন ওখানকার মানুষ? একদমই, যারা কর্মী সমর্থক আছে তাদের সঙ্গে কথা বলবো, কিন্তু সৌগতদা যেরকম বললেন যত দিন যাবে বিক্ষোভ বাড়বে। এখানে আমরা দেখছি যে রাত যত বাড়বে ততই বিক্ষোভ বাড়বে। এই মুহূর্তে দেখো বিজেপির কেন্দ্রীয় অফিস, তার যে মেন দরজা রয়েছে সেই দরজাটি কার্যত কিছুটা অল্প খোলা আছে, বেশিরভাগ অংশই বন্ধ রাখা হয়েছে, অর্থাৎ সিকিউরিটি যথেষ্ট টাইট করা হয়েছে। সামনে যে রেলিং দেওয়া হয়েছে, যে গার্ডরেল, সেই গার্ডরেল দেওয়া আছে। কিছুক্ষণ আগেই বিজেপির নেতৃত্ব তারা এসেছিলেন, ভেতরে বিজেপির নেতৃত্বরা রয়েছেন এবং তাদের মধ্যেই দু একজন নেমে এসেছিলেন, তারা কথা বলেছেন এবং তাদেরকে চা এবং বিস্কুট অফার করেছেন। আমরা যারা রয়েছেন তাদের কাছে যাব যে এই যে বিক্ষোভ করছেন আপনারা, তো কেন্দ্রীয় নেতৃত্ব পরিষ্কার জানিয়েছে যে এই যে প্রক্রিয়া প্রার্থী বাছাইয়ের,
সেটা বদল করা যায় না। এটা একটা প্রক্রিয়ার মাধ্যমে হয়। বিজেপির যে কেন্দ্রীয় নেতৃত্ব তারাই বাছাই করেন। এই অফিসের যারা বসেন তাদের কোনো ক্ষমতা নেই এই যে লিস্ট পরিবর্তন করার। কি বলবেন? না, ওনারা বলেছেন, ওনারা আশ্বাস দিয়ে গেছেন। যারা এখানে মিটিংয়ে আছে, আমাদের 4টে সদস্য রয়েছে, ভেতরে আছে, তারা কথা বলছে। তারা কথা বলার পর আমাদেরকে জানিয়ে গেছে। জানিয়ে গিয়ে উনি বলে গেছেন যে তোমাদের 10 মিনিটের মধ্যে জানানো হবে। ঠিক আছে, সেই অনুযায়ী আমরা বসে রয়েছি। যতক্ষণ না বিজেপি প্রার্থী আমাদের সুমিত রঞ্জন কালার চেঞ্জ করা হয় ততক্ষণ আমরা এখানে অনশন চালিয়ে যাব। এবং বিজেপির যেটা নীতি আদর্শ, সেই নীতি আদর্শ মেনে যদি প্রার্থী গঠন হয় তাহলে আমি কেন্দ্রীয় কমিটি এবং রাজ্য কমিটিকে জানাতে চাইছি, তাহলে ওনার যদি নীতি আদর্শ মেনে করে 2014 সাল থেকে কাদের সঙ্গে নেতৃত্ব, কাদের সঙ্গে আলোচনা করেছেন আপনারা? আমরা এই মুহূর্তে আমরা তো বাইরে রয়েছি, আমরা বলতে পারছি না ভিতরে, কারণ রাজ্য স্তরের সঙ্গে ওনারা ভেতরে রয়েছেন অনেক লোক, তো ওনারাই জানবেন কার সঙ্গে কথা বলছেন। তো আমরা বাইরে আছি, আমরা জানতে পারছি না সেই জন্য যে কার সঙ্গে ওনারা কথা বলছেন। সৌরজ্যোতির কাছে যাবো, বিশ্বজিৎ আসবো তোমার কাছে। সৌরজ্যোতির কাছে যাবো। সৌরজ্যোতি, বিজেপি সূত্রে কোনো খবর পাওয়া যাচ্ছে যে 10 মিনিট নাকি সময় দেওয়া হয়েছে, 10 মিনিট পরে নাকি তাদের সঙ্গে কথা বলবেন, এরকম বিজেপি সূত্রে কোনো খবর পাওয়া যাচ্ছে। তারা কি ব্যবস্থা নিচ্ছেন বিজেপি নেতৃত্ব? দেখো, প্রথম থেকেই বিজেপি নেতৃত্ব যেমনটা জানাচ্ছে অয়ন, বিজেপির একটি সাংগঠনিক স্তর বিন্যাস রয়েছে এবং সেই স্তরে তারা কাকে প্রার্থী করবেন সেটা সম্পূর্ণ সাংগঠনিক বিষয়। এবং আজকের যে ঘটনা সেটা একেবারেই আশানুরূপ নয়, বিজেপির সংস্কৃতির পরিপন্থী নয়। এবং এই বিষয়ে যেমনটা জানা যাচ্ছে, এই মুহূর্তে আমরা সেই ছবি দেখেছি, অরবিন্দ মেনন রয়েছেন ভিতরে, শিবপ্রকাশ, তাকে ঘিরেও কিন্তু কার্যত বিক্ষোভ শুরু হয়েছিল, দেবজিৎ সরকার ছিলেন, এমনকি বিএল শান্তোষ, তিনিও কিন্তু আজকের এই অপ্রীতিকর পরিস্থিতি দেখে গিয়েছেন। এবং যেমনটা আমরা জানতে পাচ্ছি, বিজেপির তরফ থেকে কিন্তু সময় চেয়ে নেওয়া হয়েছে। যেই সমস্ত কর্মীরা এসেছেন তারা কিন্তু বিক্ষোভের মুখে পড়ে কার্যত পিছু হটতে চাইছেন না, কেননা বিজেপি নেতৃত্ব তাদের থেকে সময় চেয়েছেন এবং নির্দিষ্ট সময় পরে তারা কিন্তু কর্মীদের সঙ্গে জানাবেন। তবে এই প্রসঙ্গে আমি আরো একবার সেই ছবিটা দেখাই। ইতিমধ্যেই যেই সমস্ত বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা রয়েছেন তারা কিন্তু এখনো লড়াই চালিয়ে যাচ্ছেন, তারা আন্দোলন করছেন। সেই ছবিটা আমি আরো একবার দেখাচ্ছি। ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন সময় আমরা উত্তপ্ত হতে দেখেছি হেস্টিংস নির্বাচনী কার্যালয়ের সামনের অংশ। পুলিশ ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে, বিশাল সংখ্যায় পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে, তবুও কোনোভাবেই দমবার পাত্র নন বিজেপি কর্মী সমর্থকরা। আমি সরাসরি বিজেপি কর্মী সমর্থকদের সাথে আসবো তোমার কাছে, তবে তার আগে একটা ছবি তুলে ধরবো এই মুহূর্তে দর্শকদের সামনে। সপ্তগ্রামের ছবি। সপ্তগ্রামে বিজেপি কর্মীরা আশঙ্কায় ভাঙচুর করলেন বিজেপি কার্যালয়। কি আশঙ্কা? দুদিন আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে যারা এসেছেন তাদের হয়তো প্রার্থী করা হতে পারে, এখনো প্রার্থী ঘোষণা হয়নি, তার আগেই বিজেপির জেলা কার্যালয়ে ভাঙচুর। কথা বলবো সৈকত বিশ্বাস আমাদের প্রতিনিধির সঙ্গে। সৈকত, কি আশঙ্কা বিজেপি কর্মীদের? আমরা থেকে সকাল থেকে যে ছবিটা বারবার দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় কিন্তু এই একই আন্দোলন চলছে। সপ্তগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী কিন্তু এখনো ঘোষণা করা হয়নি, বাকি 17টা বিধানসভায় ঘোষণা করা হলো, সপ্তগ্রামেরটা এখনো বাদ রেখে দিয়েছে। এখানে আরেকটা উল্লেখযোগ্য ব্যাপার, গতকাল তৃণমূলের নেতা, তৃণমূলের দীর্ঘদিনের কর্মী দেবব্রত বিশ্বাস, তিনি বিজেপিতে জয়েন করেছেন এবং সবাই আশঙ্কা করছে যে বিজেপিতে জয়েন করবে এবং বিজেপি তাকে টিকিট দেওয়া হবে। সেই আশঙ্কায় কিন্তু সকাল থেকেই বিভিন্ন জায়গায়, সপ্তগ্রাম বিধানসভার বিভিন্ন জায়গায় রাস্তায় টায়ার জেলে আন্দোলন চলছে। একটি বড় মিছিল বিকেল বেলায় হুগলির যে জেলা অফিস, বিজেপির জেলা অফিসে আসে, তারা ওখানে বিক্ষোভ দেখায় এবং তারপরে সন্ধ্যা হতে হতেই সেই বিক্ষোভ ওইখানে আরো ক্ষোভের আকার নিয়ে এসে পড়ে এবং পার্টি অফিস করা হয় এবং পার্টির একজন কার্যকর্তাও আহত হয়েছেন। এই মুহূর্তে চুচুড়া থানার বিশাল পুলিশ বাহিনী ওই বিজেপির জেলা পার্টি অফিসে এসে হাজির হয়েছে। এখনো কি বিক্ষোভ প্রশমিত হয়েছে? বিক্ষোভ থেমেছে? হ্যাঁ, এই মুহূর্তে কিন্তু বিক্ষোভকারী যারা ছিলেন বা ভাঙচুর যারা চালিয়েছেন তারা কিন্তু কেউই ওখানে নেই, পুলিশ তাদেরকে ওখান থেকে হাতিয়ে দিয়েছে এবং ভাঙচুর করার পরেই কিন্তু তারা ওখান থেকে বেরিয়ে যায়। বিজেপির একটা পক্ষ অবশ্য দাবি করছে তৃণমূল ইচ্ছাকৃত ভাবে করেছে, কিন্তু আমরা সকাল থেকে যেটা দিকে নজর রাখছিলাম, এই কার্যালয়ে তো তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। আজকে সিঙ্গুরির যে প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্য, তার ওখান থেকে রবীন্দ্রনাথ বাবুকে প্রার্থী চাই না এই দাবি নিয়ে সিঙ্গুর থেকে বেশ কিছু কার্যকর্তা এবং তৃণমূল বিজেপি কর্মীরা এখানে আসেন এবং তারা জেলা পার্টি অফিস কিন্তু তালাও ছড়িয়ে দেন। বেশ কিছু তালা ঝোলানোর পর তাদেরকে বুঝিয়ে শুনিয়ে কোনো রকমের তালা খোলানো হয়, সেটাও প্রায় 1 ঘন্টা পার হয়ে যাওয়ার পরে বারবার কিন্তু আজকে জেলা অফিস বিক্ষোভের মুখে পড়েছে এবং সন্ধ্যার মুখে যেটা দেখা গেল, এই রক্ষাজনক একটা ঘটনা, বিজেপির কর্মীরাই বিজেপির পার্টি অফিস ভাঙচুর চালালো। ধন্যবাদ।
ভোট যত আসছে বাংলার প্রত্যেকটা জায়গায় চায়ের ঠেকগুলোতে আড্ডা জমে উঠেছে, চায় পে চর্চা আর পুরোটাই রাজনৈতিক আলোচনা। আমরা রয়েছি অশোকনগর। কি হবে আসন্ন ভোটে? বিধানসভায় কি পরিবর্তন নাকি প্রত্যাবর্তন নাকি বিকল্প কিছু? ভোট আসছে, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? অবশ্যই প্রত্যাবর্তন। কেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় গত 10 বছরে যে কাজ করেছে। এক সময় বাংলার বুকে কর্মসংস্থান দেখিয়ে গেছে জাতীয় কংগ্রেস, তারাই এখন বাম সঙ্গী। আমরা চাই বিকল্প কোনো সরকারকে চাই, বাম কংগ্রেস জোটকে আমরা চাই। পরিবর্তন অবশ্যম্ভাবী। পঞ্চায়েত অফিস, পৌরসভা, কলেজ বা বিভিন্ন সেক্টরে যেখানে চাকরি হওয়ার সুযোগ আছে, কোনো জায়গায় চাকরি নেই। এক কথা এই 10 বছরে আমরা অনেকটা পিছিয়ে গেছি। চাকরি হয়নি? অবশ্যই কাজ হয়েছে, চাকরি হয়েছে। শুধু সরকারি চাকরি আর বাকি বেসরকারি চাকরি নয়, আমি এটা মানতে পারি না। বামফ্রন্টের আমলে এসএসসি পিএসসি মানুষ জানতো যে এসএসসি পিএসসি হবে, আমরা পড়াশোনা করি, পড়াশোনা করলে একটা জায়গায় যেতে পারবো। এই 10 বছর শিক্ষিত বেকার যুবকদের পুরো পিছিয়ে দিয়েছে। এই দুই জামানাতেই সমস্ত কর্মসংস্থানের দরজা বন্ধ। মনে হয় আমফানে দুর্নীতি হয়েছে। টাকা পয়সা যা ছাড়ছে সরকার, কেন্দ্রীয় সরকার, তা আমাদের কাছে কেউ পৌঁছায় নাই। টাকা পয়সা দেয়নি, প্লাস্টিকও দেয়নি, খালি আশাই দিয়ে গেছে। এই অঞ্চলে মানুষ পেয়েছে আমফানের টাকা? কম বেশি পেয়েছে। সব নেতাকে পকেটে চলে গেছে, কবে গেল? সবাই যারা পেয়েছে তারাও বলতে পায়নি, যারা পায়নি তারাও বলছে ফটোকল কেটেছে, টাকা পাই নাই। 3 বার করে ফটোকল কেটেছে, টাকা পাই নাই। ওই যে অ্যাক্সিডেন্ট করছে, সাহায্য সাথে কাঠ ছুঁড়ে ফেলে দিচ্ছে। ওই কাঠ ছুঁড়ে ফেলে দিচ্ছে। আর জি কলে আমার মাকে নিয়ে গেলাম পা অপারেশন করার জন্য, ওই কাঠটা যখন শো করলাম, কাঠটাকে ছুঁড়ে ফেলে দিল। অপারেশন? আমি অপারেশন, অপারেশন, হ্যাঁ সবাই স্বাস্থ্যসাথীর কার্ডে। ভাওতাবাদী, স্বাস্থ্যসাথীর অপর নাম ভাওতাবাদী। চিকিৎসা পাচ্ছে না মানুষ। এতদিন যারা তৃণমূলে ছিল তারা সবাই ভালো ছিলেন, হঠাৎ করে বিজেপিতে যাওয়ার পর সবাই দোষী। অবশ্যই এইটা তো সম্পূর্ণ একটা রাজনৈতিক চক্রান্ত। এই দলবদলের একটা নোংরা সংস্কৃতির জন্ম দিয়েছে দিদিভাই এবং মোদিভাই। এই উভয়ের কাছ থেকে বাংলার মানুষ বাঁচতে চায়। গণতন্ত্রকে যারা বিশ্বাস করে, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টির উপর আস্থা রাখছে। বহিরাগত তত্ত্ব যারা বাইরে থেকে আসছেন, বিজেপি তো বলছে তারা ভারতের লোক, তাদের অসুবিধাটা কোথায়? বিবেকানন্দ ঠাকুর যারা বলে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছে পুরুলিয়া বাঁকুড়ায়, যারা বলে বর্ণ পরিচয় লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর, সেই সব মানুষদেরকে আমরা বহিরাগত বলি। তৃণমূল পরিচালিত হচ্ছে পিকের দ্বারা, পিকে বহিরাগত। আর বিজেপিও এই ওয়েস্ট বেঙ্গলের পরিচালিত। 2014 সালে বিজেপিতে ছিল, 2014 সালের লোকসভা নির্বাচন তো পিকে করেছে। সিপিএম এর মুখে আর তৃণমূলের মুখে বহিরাগত শুনতে হয়। সিপিএম এর তত্ত্বটা, মার্ক্সবাদী তত্ত্বটাই তো বহিরাগত। কংগ্রেসীরা কাস্তে আতু যারা ভোট দেবেন, দিতে জোট হলে আমাদের দিতে বাধ্য, হাইকমান্ড যেটা বলে আমরা দিতে বাধ্য। আব্বাস ফ্যাক্টর নতো, তবে মহাজোটে যখন সবাই আসবে একসাথে, আসুক না। বাম যদি ধর্মনিরপেক্ষ তাহলে আব্বাসের সঙ্গে জোট করবে। খেলা হবে, খেলা হবে স্লোগান। এরা অপসংস্কৃতি বিশ্বাসিত, এই অপসংস্কৃতি এরা টেনে নিয়ে আসছে। বাঙালি খালি পায়ে খেলে ইংরেজদের হটিয়েছিল, ইংরেজদের হারিয়েছিল, সেটাই হচ্ছে খেলা। আজকে ভালো, স্বামী বিবেকানন্দ বলেছিল যে গীতা পাঠাচ্ছে, ফুটবল খেলা ভালো। তাই খেলা তো বাঙালির রক্তে। বিজেপিতে যদি মুখ্যমন্ত্রী মুখ বলে, কাকে দেখতে পাবে মানুষ? ভারতীয় জনতা পার্টি একটা বিচারধারা নীতির উপরে প্রতিষ্ঠিত। মানুষ ভোট দেবেন নীতি এবং বিচারধারার উপরে। আজ পর্যন্ত কোন রাজ্যে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করে ভোট হয় না। ওদের তো মুখই নেই। ওরা তৃণমূল থেকে কিছু লোক নিয়ে গিয়ে মুখ করার চেষ্টা করছে, কিন্তু বাংলার মানুষ ঝাঁটা দিয়ে তাড়িয়ে দেবে। কিরকম সরকার চান আমি এবং কাকে চান? জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কাকে চান? হ্যাঁ, মোদিরে চাই। এমন সরকার আসবে গরিব মানুষের স্বার্থে, যে সরকার নীতি ঠিক করবে। বাংলার বেকার যুব সমাজের কর্মসংস্থানের জন্য ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি আগামী দিনে ক্ষমতা আসবে, কংগ্রেস এবং বামফ্রন্ট। পশ্চিমবাংলায় দিদি যা কাজ করেছে বিকল্প নয়। যতই পুকুরি জাল দিলি 2-4টে চুনোপুটি ওঠে, ওসব কোনো 200-র ওপরে সিটে মমতা ব্যানার্জি চান। সবাই একমত, শান্তিপূর্ণ ভোট হোক এবং এমন একটা সরকার আসুক যে সরকার কিন্তু মানুষের কথা বলবে।